আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 2025 সালের শিক্ষার্থীরা, আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 2। গত পর্বে আমরা দেখিয়েছিলাম আর্থিক বিবরণীর বিশদায় বিবরণীর মোট মুনাফা কিভাবে নির্ণয় করতে হয়। তো আজকে আমরা শিখব কিভাবে নেট মুনাফা নির্ণয় করতে হয়, তাহলে আমাদের আর্থিক বিবরণীর একটা টপিক শেষ হবে। তো এর মধ্যে আমরা যদি এখানে লক্ষ্য করি, আমরা এই টাইপটা শেষ করেছি এবং আজকে আমরা এই টাইপটা শেষ করব। এখানে দেখো, নেট লাভ এবং নেট মুনাফা একই জিনিস। এখন আসি আমরা একটু এটা শেষ করার জন্য। দেখো, প্রথমে আমরা এইটা নিয়ে একটু আলোচনা করি। মোট মুনাফা আমরা কিভাবে নির্ণয় করেছিলাম আমাদের মনে আছে নিশ্চয়ই। তোমরা একটা অঙ্ক প্র্যাকটিস করতে বলেছিলাম, গত ক্লাসে করেছো কি না জানি না, করলে তোমাদের উপকার হবে। প্রথমে যদি আমরা মোট মুনাফা নির্ণয় করতে যাই, আমাদের লাগবে হচ্ছে নেট বিক্রয়, তারপরে এটা থেকে মাইনাস করতে হবে এই যে বিক্রিত পণ্যের ব্যয়। তো এই দুইটা মাইনাস করার পর থাকবে হচ্ছে মোট মুনাফা। এটা আমরা শিখেছিলাম এবং ধাপগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। আশা করি তোমরা চার্ট মুখস্থ করেছো। এখন আমরা নেট মুনাফা একটু শিখি। নেট লাভ বলো বা নেট মুনাফা বলো, আবার নেট ক্ষতি, যেটা মাইনাসের রেজাল্ট হয় সেটাকে বলা হয় আবার নেট ক্ষতি, আবার এখানেও মোট ক্ষতিও। ঠিক আছে, আচ্ছা এখন আমি তোমাদেরকে চারটাতে নিয়ে এসেছি। প্রথমে আমরা দেখেছিলাম যে মোট মুনাফা আছে, ওইখানে আমাদের মোট মুনাফা আমরা কালকে নির্ণয় করেছিলাম। এবার মোট মুনাফা এখানে ধরো দেওয়া আছে, তোমাদের প্রশ্নে যদি মোট মুনাফা থাকে তাহলে তো অনেক ভালো। তোমরা যদি তোমাদের বইয়ের সৃজনশীল 2, 3, 4 দেখো, তাহলে দেখবে যে প্রত্যেকটা প্রশ্নের গ নাম্বারে দেওয়া আছে মোট মুনাফা এত হলে নেট মুনাফা কত, বা বিশদায় বিবরণী নির্ণয় করো। তো এখন তোমাদের মোট মুনাফা এখানে দেওয়া আছে, যদি না দেওয়া থাকে তাহলে তোমাকে নির্ণয় করতে হবে। এবার হচ্ছে মোট মুনাফা থেকে তোমাদের এখানে মোট 3টা ধাপ। কি কি ধাপ আমি বলি, তাহলে তুমি একটু ক্লিয়ার হবা। মোট মুনাফার থেকে তোমাকে পরিচালন ব্যয় মাইনাস করতে হবে। মাইনাস করার পর তোমার বের হবে হচ্ছে পরিচালন ব্যয় মাইনাস করলে তোমাদের বের হবে পরিচালন মুনাফা। তারপর এটার সাথে যোগ করতে হবে অন্যান্য আয়, তারপর মাইনাস করতে হবে অন্যান্য ব্যয়। তাহলে তোমার নেট লাভ বা নেট ক্ষতি বা নেট মুনাফা যেটাই বলো ওইটা নির্ণয় হবে। সো আমরা এখানে এই ধাপগুলো তো আমরা জেনে নিলাম। এবার দেখি ধাপগুলোর ভিতরে আমরা কী লিখবো। প্রথমে দেখো, মোট মুনাফা লিখছে, এটা থেকে বাদ দিতে হবে পরিচালন ব্যয়। এবার পরিচালন ব্যয় কী কী থাকবে এটা একটু টানা মুখস্থ করে ফেলি আমরা। চলো, আচ্ছা প্রথমে হচ্ছে বিক্রয় পরিবহন। আমরা কিন্তু দেখেছিলাম গত ক্লাসে যে বিক্রিত পণ্যের ব্যয় থাকে হচ্ছে ক্রয় পরিবহন, আর পরিচালন ব্যয় থাকে বিক্রয় পরিবহন। তারপর হচ্ছে বেতন, তারপর অফিসের ভাড়া, বিদ্যুৎ খরচ, যত খরচ আছে সব কিছু, যত প্রধান আছে সব কিছু। তারপর স্থায়ী সম্পদের মেরামত। ধরো একটা তোমার টেবিল নষ্ট হয়ে গেছে একটা সাইড দিয়ে, তখন যে তুমি মেরামত খরচটা দিবে সেটা হচ্ছে তোমার কি পরিচালন ব্যয়। তারপর হচ্ছে ডাক উতার, বিজ্ঞাপন, মণিহারি, প্রশিক্ষণ ভাতা। আমি দেখো প্রশিক্ষণ ভাতা, তারপরে প্যাকিং খরচ, ভ্রমণ খরচ, বিমা খরচ বলেছিলাম না, সবগুলো খরচ এখানে আসবে। তারপর হচ্ছে ব্যাংক চার্জ, কমিশন প্রদান, এই যে প্রদান আসছে। স্থায়ী সম্পদের অবচয়, যত অবচয় অবলোপন আছে যে কোনো জিনিসের সেটাও আসবে। তারপর হচ্ছে সুনামের অবলোপন। তারপরে হচ্ছে তোমাদের কুরিন বা কুরিন সঞ্চিতি। কুরিন ও কুরিন সঞ্চিতির যে এখানে লিখেছে, এই নিয়মটা তুমি ফলো করলে তুমি একদমই পারবে না। যারা পারো তারা ভালো, কিন্তু আমি জানি 95% শিক্ষার্থী এই কুরিনটা পারে না, যার কারণে তারা অঙ্ক মিলাতে পারে না। আমরা যখন ম্যাথ করব তখন তোমাকে একদম কুরিন সহজভাবে কীভাবে শিখতে হয়, সহজভাবে কীভাবে তুমি পরীক্ষার হাতে উল্লেখ করবে সেটা বলে দেবো। যেভাবে আমি শিখে আমি কুরিন পেরেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো, সিক্রেট বলবো, ঠিক আছে? আচ্ছা এখন আমরা বুঝতে পেরেছি। এখন আমরা কি করলাম, মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় সবগুলো যোগ করে এটা বাদ দিলাম। তারপরে আমাদের এই রেজাল্টটা বের হয়েছে এবং এই রেজাল্টটার নাম হচ্ছে পরিচালন মুনাফা। এবার পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ করতে হবে। এবার অন্যান্য আয় কী কী থাকবে দেখো, স্থায়ী সম্পদ বিক্রয় হতে মুনাফা। তুমি ধরো একটা টেবিল কিনেছ 5,000 টাকা দিয়ে, তো তুমি কি করলা, এই টেবিলটা তোমার পছন্দ হয় নাই, তুমি এটা বিক্রি করে দিলা। তুমি যদি ওইটা 6,000 টাকা বিক্রি করতে পারো, যদি করে ফেলো, ধরো করে ফেলেছ, এবার ওই যে 1,000 টাকা এক্সট্রা যে তুমি পাইছো, ওইটাই হচ্ছে তোমার স্থায়ী সম্পদ বিক্রয় হতে যে মুনাফাটা, ওইটা তোমার জন্য আয়। তারপর হচ্ছে প্রাপ্ত কমিশন, প্রাপ্ত লভ্যাংশ, যত কিছু আছে এখানে অন্যান্য আয় আসবে, যেগুলো তুমি পাইছো ওগুলো তো তোমার জন্য আয়, তাই না? তারপর হচ্ছে বিনিয়োগের সুদ, উত্তোলনের সুদ, প্রদত্ত ঋণের সুদ, ব্যাংক জমার সুদ, শিক্ষানবিশ স্যালামি। এখানে একটা ব্যাপার দেখো, শিক্ষানবিশ স্যালামি হচ্ছে অন্যান্য আয়,
আর শিক্ষানবিশ ভাতা হচ্ছে অন্যান্য ব্যয়। এই জিনিসটা মনে রাখবো, অনেকেই এই জিনিসটাতে প্যাচ লাগায়। তারপর হচ্ছে প্রাপ্ত ভাতা, যত প্রাপ্ত আছে এখানে তো আসবে, বা প্রাপ্তি, উপভাড়া, প্রাপ্ত লভ্যাংশ। আশা করি বুঝতে পেরেছ। এবার এই সবগুলো যোগ করলে কি হবে, একটা মোট রেজাল্ট বের হবে না? তারপর পরিচালন মুনাফার সাথে এই সবগুলো যোগ করলে একটা রেজাল্ট বের হবে। এবার ওই রেজাল্টটা থেকে তোমার অন্যান্য আয় বাদ দিতে হবে, অন্যান্য ব্যয় বাদ দিতে হবে, সরি। এবার স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি, ধরো আমি আগে বললাম না, তুমি 5,000 টাকা একটা টেবিল কিনছো, ওইটা তুমি 6,000 টাকা বিক্রি করছো, তার মানে ওইটা তোমার লাভ হয়েছে। কিন্তু এখন যদি এমন হয় ওই 5,000 টাকা কেনা টেবিল নষ্ট হয়ে গেছে, তোমার পছন্দ হচ্ছে না, তুমি এটা বিক্রি করতে পারবা কত টাকায়? 4,000 টাকায়। তাহলে 1,000 টাকা কিন্তু তোমার গচ্ছা গেছে। তার মানে ওই 1,000 টাকা তোমার বিক্রয়জনিত ক্ষতি হয়ে দাঁড়াবে। তারপর হচ্ছে মূলধনের সুদ, ঋণ বা ব্যাংক ঋণের সুদ, ব্যাংক জমাতিরিক্তের সুদ, শিক্ষানবিশ ভাতা যেটা বলছিলাম, তারপর চুরি ও দুর্ঘটনাজনিত ক্ষতি, এগুলো অন্যান্য ব্যয়। এবার কী করছি আমরা, ওই মোট রেজাল্টটা থেকে অন্যান্য ব্যয় বাদ দিলেই নেট মুনাফা বের হবে। তারপর 2টা স্কেল দাগ দিয়ে দিবা। এখন আমরা বইয়ের উদাহরণ 2 করব, তাহলে তোমরা শিওরলি একদম ভালোভাবে বুঝতে পারবে। তো বইয়ের উদাহরণ 2 যদি তুমি তাকাও, দেখো প্রথমে এখানে লিখেছে মোট মুনাফা 1,41,000 টাকা, তারপরে এটা থেকে বাদ দিছে পরিচালন ব্যয়। এখানে লেখা আছে বেতন, বেতন থেকে বকেয়া যোগ করছে। একটা জিনিস মনে রাখবা, তোমাদের আর্থিক বিবরণীতে বকেয়া হবে যোগ আর অগ্রিম হবে বিয়োগ, এই জিনিসটা মনে রাখবা। একটা মনে রাখো, বকেয়া যোগ হবে আর অগ্রিম কিছু থাকলে সেটা বাদ যাবে। তারপর দেখো এইটা লেখার পর একটা রেজাল্ট বের হয়েছে। তারপর বহি পরিবহন লেখছে, বহি পরিবহন মানে বিক্রয় পরিবহন, যেটা আমরা প্রথমেই শিখেছিলাম। তারপর বিজ্ঞাপন লিখছে, বিমা খরচ, বলছি যত খরচ আছে সব বসবে। ওই খরচের আবার অগ্রিম আছে, তাই অগ্রিমটা বাদ দিয়ে যে রেজাল্টটা লিখছে। তারপর অবচয়ে আমি বলছিলাম অবচয় আসবে যত ধরনের অবচয়। এখন অবচয়ে একটা ব্যাপার আছে, দেখো যদি পার্সেন্ট থাকে, যত পার্সেন্ট থাকে ওই পার্সেন্টটা বাদ দিয়ে তোমাকে লিখতে হবে গুণ করে। তারপর হচ্ছে কুড়িনটা আমরা বলছি অঙ্ক করার সময় দেখব, এখন আমাদের দেখার বিষয় না, আমরা পরে দেখব। আগে আমরা শিখি কুড়িন বসবে, কুড়িন সন্ধিতিরা বসবে সবাই। তারপরে ওইটা 2টা মাইনাস করে পরিচালন মুনাফা আসবে। এখানে যেহেতু অন্যান্য আয় নাই, শুধুমাত্র অন্যান্য ব্যয় বসবে। তো অন্যান্য ব্যয়ের মধ্যে শুধু রয়েছে ঋণের সুদ, তারপর ওইটাও কিন্তু পার্সেন্টেজ দিতে বসে। তো আমরা এইভাবে করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা উদাহরণ আমি 2 করাইছি, তার মানে তোমরা 3 এবং 4 এই 2টা না দেখে করবা। তোমরা আগে শিখবা হচ্ছে এইগুলা বসানো শিখবা আগে। এইগুলো যদি তুমি ঠিকমতো বসাতে পারো, এইগুলো তোমার কাছে কোনো ব্যাপারই না, ঠিক আছে? আগে তোমরা এইগুলো ঠিকমতো বসিয়ে তারপর ম্যাথ শিখো। আগে আসলে কীভাবে ম্যাথ করতে হয় ওইটা আগে শিখো, তারপর রেজাল্ট পরে মিলে। রেজাল্ট এখন তোমাদের মিলানোর কোনো ব্যাপার না, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। আমরা পরের ক্লাসে বিক্রিত পণ্যের ব্যয় নিয়ে আলোচনা করবো, অর্থাৎ টাইপ 3 নিয়ে।